হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব সরলরেখা 2A অনুশীলনীর অঙ্ক। আগের ক্লাসে আমরা সরলরেখার প্রথম চ্যাপ্টারের 2 মার্কস পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 4 মার্কস এবং 5 মার্কস নিয়ে কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। তো আমি আগেই বলেছি যে আমরা ছায়া প্রকাশনীর যে ম্যাথমেটিক্সের বই ওইটাকে ফলো করি, তাহলে ওইটার অনুশীলনী ওই ছায়া প্রকাশনী ম্যাথমেটিক্সের যে বই ওইটাতে স্টেট লাইন 2A চ্যাপ্টার, স্থানাঙ্ক জ্যামিতি স্টেট লাইন 2A চ্যাপ্টারের 4 মার্কস নিয়ে আজকে আমরা আলোচনা করব। 4 মার্কস। তো 4 মার্কসে প্রথম যে অঙ্কটা আমাদের আছে হচ্ছে 3-4 এবং 1-2 বিন্দু দুটির সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রথম হচ্ছে এই কথা, কি বলেছে? 3-4 এবং 1,2 বিন্দু দুটির সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা দুটো বিন্দু যদি দেওয়া থাকে 3,-4 আর একটা বিন্দু যদি দেওয়া থাকে যে 1,2, এদের সংযোগ সরলরেখার সমীকরণ কিভাবে বের করানো হয় সেটা আমরা শিখেছি। তাহলে দুই বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ আমরা একটা পাবো। তো এই যে দুই বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ আমরা পাবো, সেই সমীকরণে আমরা এই বিন্দুটা বসিয়ে দেব। কোনটা না, তারপরের যে সেকেন্ড পার্ট বলেছে, সেকেন্ড পার্ট যেটা বলেছে সেটা আমরা এখানে পুট করে দেব। তো দেখো, আমরা যেটা প্রথমে বলেছি 3,-4 এবং 1,2 বিন্দু দুটির সংযোগ সরলরেখার সমীকরণ বের করতে, তো সেই সমীকরণে তারপরে যেটা আমাদের সেকেন্ড পার্ট বলেছে, এই সেকেন্ড পার্টটাতে বলেছে যে 3,-4 এবং 1,2 এবং 2,-1 বিন্দু তিনটি সমরেখ, এইটা আমাদের দেখাতে বলেছে। তো আমাদের যে সমীকরণটা বেরোলো, ওই সমীকরণে যদি অপর বিন্দুটা আমরা বসিয়ে দিই তাহলেই আমাদের ওটা সলভ হয়ে যাবে। তো আমাদের যেটা সমীকরণ বেরোবে সেটা হচ্ছে 3x + y 3x + y = 5। এইটা ধরুন এর সমীকরণ বেরোলো। ধরুন এইটা যদি এর সমীকরণ বেরোয়, এইবার আমাকে বলেছে এই দুটো বিন্দু এবং আরেকটা বিন্দু আমাকে বলা আছে কি না 2,-1 2,-1, এইটা একই সরলরেখায় আছে, আমাকে প্রমাণ করতে হবে। এটা কি করে প্রমাণ করা যায়? দেখো, দুটো বিন্দুর সংযোগ সরলরেখার যে সমীকরণ বেরোবে, এই সমীকরণকে যদি এই বিন্দুটাকে যদি এই সমীকরণটা স্যাটিসফাই করে, তাহলে এই বিন্দুটা এর উপর অবস্থিত আছে। তাহলে এই বিন্দুকে আমরা এখানে পুট করব, x এর মান 2 আর y এর মান -1। তাহলে সেকেন্ড পার্ট যেটা করব কি না 3 × 2 প্লাস y এর জায়গায় কি করব না -1, y এর জায়গায় -1। এটা উত্তর বের করে দেখব, 3 দুগুণে 6 -1 মানে 5। দেখো ডান দিকে 5 আছে। তার মানে এই সরলরেখাকে এই বিন্দু স্যাটিসফাই করেছে। তার মানে এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত, আর এই সরলরেখা তো এই দুটো বিন্দু দিয়ে আমরা তৈরি করেছি। তাহলে এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখার যে সমীকরণ, তার উপর যেহেতু এই বিন্দুটা অবস্থিত, অতএব এই তিনটে বিন্দু সমরেখ বলে এবার আমরা বলতে পারবো। এবার নেক্সট দেখো, তারপরেরটা, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হয় 2-2 4 2 1 3 -1 3। ত্রিভুজটি -1 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। তো দেখো, একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে। কি কি দেওয়া আছে না 2-2 2-2 আর একটা দেওয়া আছে 4-2 4,2 আর একটা দেওয়া আছে -1 3 এই যে তিনটে শীর্ষবিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ, এই তিনটে শীর্ষবিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ, এই ত্রিভুজের কটা মধ্যমা
না ত্রিভুজের তিনটে মধ্যমা হয়। মধ্যমা কাকে বলে? না একটা শীর্ষবিন্দু থেকে তার যে বিপরীত বাহু, এই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশকে বলা হয় মধ্যমা। আবার এইটার মধ্যমা এই বিন্দু দিয়ে পাস করেছে যে মধ্যমাটা, সেটা হচ্ছে এই বিন্দু এবং এর বিপরীত বাহুর যে মধ্যবিন্দু, এদের যে সংযোগ রেখা, এটাকে বলা হয় মধ্যমা। ঠিক সেম ভাবে এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যাবে, এটা হচ্ছে মধ্যমা। তো আমাদের এই তিনটে মধ্যমা নিয়ে প্রয়োজন নেই, এখানে আমাকে একটা মধ্যমা বের করতে বলেছে। আমাকে বলা হয়েছে যে -1, 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। -1, 3 কোনটা? এটা। এইগামী মধ্যমা কোনটা? না এই বিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ রেখা, এইটা আমাকে বের করতে হবে। আমাকে এই মধ্যমার সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো মধ্যমার সমীকরণ কি করে বের করব? না এই বিন্দুর স্থানাঙ্ক আমার দেওয়া আছে। এই বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করব? না এই দুটোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক 2 + 4/2 মানে 3, আর -2 + 2/2 মানে 0। তাহলে -3, 0 হচ্ছে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এইবার আমরা যেটা করব, যে এই বিন্দু আর এই বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ আমরা বের করতে জানি, ফর্মুলা শিখেছি। তাহলে সেইভাবে আমরা এই দুই বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ বের করতে পারব। এবার নেক্সট যেটা বলছে, মূলবিন্দুগামী একটি সরলরেখা 4, -2 এবং 1, 10 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি বলা হয়েছে? নেক্সট 3 দাগের অঙ্ক, দাগ নম্বর 3 যেটা বলছে যে মূলবিন্দুগামী সরলরেখা, আচ্ছা 4, -2 একটা বিন্দু, আরেকটা বিন্দু এখানে আছে যেটা হচ্ছে 1, 10। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এই বিন্দু দুটোর মধ্যে এমন একটা বিন্দু আছে যেই বিন্দুটা এই সংযোগ সরলরেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। এই যে সংযোগ সরলরেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তো তোমরা জানো যে 2:1 অনুপাতে যদি বিভক্ত করে এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখাকে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করানো হবে সেটা তোমরা জানো। 2 × 1 + 1 × 4/2 + 1, আবার 2 × 10 + 1 × -2/2 + 1 দিলে এর স্থানাঙ্ক বেড়ে গেল। আমাকে এবারে বলা হয়েছে কি না মূলবিন্দুগামী একটা সরলরেখা যেটা কিনা এই বিন্দু দিয়ে পাস করেছে। একটা এটা ধরো মূলবিন্দু 0, 0 একটা সরলরেখা আছে যেটা কিনা এই বিন্দু দিয়ে পাস করেছে, এইটার সমীকরণ দরকার। তো দেখো তোমরা এইটার স্থানাঙ্ক তো পেয়ে গেছো, আর এই বিন্দুর স্থানাঙ্ক 0, 0। তাহলে এই দুটো সংযোগ সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা জানি, সেইভাবে আমরা সরলরেখার ফর্মুলাটা বসিয়ে বের করব। তারপরে নেক্সট বলছে একটি সরলরেখা 1, 2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত করেছে। সরি, তার আগের অঙ্কটা আগে দেখো। একটি সরলরেখা 3, 5 4 দাগ, একটি সরলরেখা 3, 5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে কি বলছে? যখনই দেখবে খণ্ডিতাংশের ব্যাপার আছে, যখনই দেখবে 4 দাগের অঙ্ক করছি আমরা, 4 দাগ, যখনই দেখবে খণ্ডিতাংশের ব্যাপার চলে এসছে, তখনই এই আকার। এই আকারটা কি ছিল না x/a + y/b = 1 যদি একটা সরলরেখা হয়, তাহলে x অক্ষকে a, 0 বিন্দুতে আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করেছে। এইবার আমাকে বলা হয়েছে যে একটি সরলরেখা 3, 5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে সরলরেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে কোন বিন্দুতে? ওই 3, -5 3,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো তোমরা দেখো এইটা যদি এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে থাকে, তাহলে তোমরা এইটা ধরো সি বিন্দু, তাহলে তোমরা ধরো এটা দেওয়া নেই, তাহলে তোমরা কি করবে? এই দুটোর মধ্যবিন্দু বের করবে। তাই এই দুটোর মধ্যবিন্দু বের করো, a/2
b/2, আর আমাদের দেওয়া আছে 3,5, তার মানে a/2 = 3, b/2 = 5। তার মানে আমরা কি লিখবো না এইটা মনে করি সরলরেখার সমীকরণ এইটা। অতএব এই 1 নম্বর সরলরেখাটি x অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে এবং y অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে। এখন a b ছেদিতাংশে মধ্যবিন্দু c এর স্থানাঙ্ক এইটা প্লাস এইটা/2 মানে a/2, কমা এইটা প্লাস এইটা/2 মানে b/2। এইবার প্রদত্ত মানে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে না c বিন্দু স্থানাঙ্ক 3,5 দেওয়া আছে। অতএব প্রশ্নানুসারে a/2 = 3 এবং b/2 = 5। তার মানে a = 6 আর b = 10। অতএব 1 হতে পাই, মানে 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, a আর b এর জায়গায় মান পুট করে দেবো। তাহলে x/6 + y/10 = 1। এটা একটু তোমরা সরল করে নেবে, সরল করে নিলে মানে সিম্পলিফাই করে নেবে। তো সিম্পলিফাই করে নিলে আমাদের যেটা হবে যে 5x + 3y = 30। এইটা হয়ে গেল আমাদের সরলরেখার সমীকরণ। কোন সরলরেখা? এই সরলরেখার সমীকরণ। একটা উত্তর বেরিয়ে গেল। এরপরে নেক্সট যেটা জিজ্ঞাসা করেছে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো এবং মূলবিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে কোথা থেকে না মূল বিন্দু থেকে। এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তো একটা জিনিস খুব মন দিয়ে শোনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা দেখো, একটা সরলরেখার সমীকরণ যদি ax + by + c = 0 হয় এবং x1, y1 যদি একটা বিন্দু হয়, এই বিন্দু থেকে এর উপর লম্ব দূরত্বের ফর্মুলা আছে। কি আছে না এই বিন্দুটাকে এখানে আমরা বসিয়ে দিব মানে x এর জায়গায় x1 বসাবো আর y এর জায়গায় y1 বসাবো। দিলে কি হবে না ax1 + by1 + c, তারপরে ডিভাইডেড বাই এই যে x এর সহগ তার স্কয়ার প্লাস y এর সহগ তার স্কয়ার এর রুট। এইটা হচ্ছে এখান থেকে এর দূরত্ব। এবারে দূরত্ব তো নেগেটিভ হয় না, ওই জন্য এটা হচ্ছে পজিটিভ। তাহলে p বিন্দু থেকে সরলরেখার দূরত্ব হচ্ছে ডিসটেন্স হচ্ছে এইটা। এইবারে দেখো, আমার যদি এই সমীকরণটা এখানে দেওয়া থাকে এই যে 5x + 3y = 30, তাহলে একে ওই আকারে আগে প্রকাশ করব, মানে 30 কে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে না 5x + 3y - 30 = 0। আর বিন্দুটা কোন বিন্দু থেকে দূরত্ব বের করতে বলেছি না মূল বিন্দু থেকে। মূল বিন্দুর স্থানাঙ্ক কত না 0,0। এবারে এই বিন্দুটা তাহলে এখানে বসিয়ে দেবো। তার মানে 0 বসাবো x এর জায়গায়, এই 0 বসাবো y এর জায়গাতে। তখন দূরত্ব কত হবে না দেখো, দূরত্ব মানে ডিসটেন্স, এটা বলেছে ডিসটেন্স ফ্রম অরিজিন মানে মূল বিন্দু থেকে দূরত্ব = এই 0 0 বিন্দুটা এখানে বসিয়ে দাও। তাহলে 5 × 0 + 3 × 0 - 30/√5 5 স্কয়ার + 3 স্কয়ার এর মোল। এইটা হচ্ছে ডিসটেন্স। তাহলে কত হয়ে যাবে না এটা 0 এটা 0 -30/25 + 9 34, তাহলে √34 মড। তাহলে কি হয়ে যাবে মডের বাইরে গেলে 30/√34 একক। এইটা হচ্ছে ডিসটেন্স ফ্রম অরিজিন মানে মূল বিন্দু থেকে দূরত্ব। তো তোমরা দেখে নাও মূল বিন্দু থেকে দূরত্বটা তোমাদের ওইটা আসছে কিনা, তোমরা একটু দেখে নাও। চারের দাগ বলেছে তার মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ, মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব এটা হয়ে গেল। তো দেখো 5 দাগের কোশ্চেন ঠিক একই রকম আছে, তোমরা নিজেরা করবে। 5 দাগের কোশ্চেন তোমরা একদম 4 দাগের মতন অঙ্ক নিজেরা বুদ্ধি করে করবে, না পারলে আমাকে বলবে। আর তারপরে দেখো 6 দাগের যে অঙ্কটা বলেছে যে x cos α + y sin α = 4 সরলরেখাটি অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে দেখো সঞ্চার পথের যে অঙ্কগুলো আছে
সেগুলো আমরা আগের অনুশীলনীতে করেছি। তো সেই কনসেপ্ট থেকে আমরা এখানে করব। 6 দাগ দেখো, আমাদের যে সমীকরণটা বলা আছে, সমীকরণটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা। দেখো x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p। যদি এটা হয় তাহলে একে আগে ছেদিতাংশ আকারে সাজিয়ে নাও। তাহলে x বাই p বাই cos আলফা প্লাস y বাই p বাই sin আলফা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে ছেদিতাংশ আকারে সাজানো। তার মানে এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, তাহলে এটা হচ্ছে সরলরেখা। তাহলে এই যে ছেদিতাংশ আছে এটা হচ্ছে p বাই cos আলফা, 0, আর এটা হচ্ছে 0, p বাই sin আলফা। আমাকে বলেছে এই যে ছেদিতাংশ AB, এই ছেদিতাংশের যে মধ্যবিন্দু মনে করো P, তার সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমরা কি করব না, এইটাকে h, কে ধরে নেব। এইবার আমরা এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে না, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে যে AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে না, এটা হচ্ছে p বাই 2 cos আলফা। তার মানে এইটা প্লাস এইটা বাই 2, আর এইটা প্লাস এইটা বাই 2, তার মানে p বাই 2 sin আলফা। এইটা আমার কি দেওয়া আছে না, h, q। তার মানে আগে লিখে দিতে হবে যে মনে করি মধ্যবিন্দু AB এর মধ্যবিন্দু P এর স্থানাঙ্ক h, q। তারপর লিখতে হবে প্রশ্নানুসারে AB এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা প্লাস এইটা বাই 2, এইটা প্লাস এইটা বাই 2, মানে এটা। এরপর অতএব এইটার মান হচ্ছে h, তার মানে h ইকুয়াল টু p বাই 2 cos আলফা এবং k ইকুয়াল টু p বাই 2 sin আলফা। এবার দেখো এখান থেকে তোমরা cos আলফার মান বের করতে পারবে p বাই 2h, আর এখান থেকে sin আলফার মান বের করতে পারবে p বাই 2k। এইবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তার মানে sin স্কয়ার আলফার জায়গায় তার মান পুট করে দেবো, p স্কয়ার বাই 2k স্কয়ার, 4k স্কয়ার হয়ে যাবে, প্লাস p স্কয়ার বাই 4h স্কয়ার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কত হবে না 1। তাহলে দেখো না এইটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া যাবে যে 1 বাই h স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার ইকুয়াল টু 1 বাই এই 4টা এখানে উপরে চলে যাবে, তার মানে 4 বাই p স্কয়ার। অতএব সঞ্চার পথের সমীকরণ হলো 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল টু 4 বাই p স্কয়ার। এটাই হচ্ছে সঞ্চার পথের যখন সমীকরণ লেখা হয়, এই এর জায়গায় x y বসিয়ে দেওয়া হয়। তো এই গেল অঙ্ক। এটাকে একটু মাঝখানে লেখালেখিটা তোমরা লিখবে, কারণ অঙ্কের লেখালেখি তোমরা সেগুলো যেটা বুঝে অঙ্কটা করছো সেটা নিজের ভাষায় লিখলেই হবে। এবার নেক্সট দেখো, তারপরের যে অঙ্কটা আছে, একটি গতিশীল সরলরেখা সব অবস্থানে রেখাটির অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। দেখাও যে রেখাটি একটি স্থির বিন্দু। তো এখানে যেটা বলা হয়েছে 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্কটা হয়তো অনেকে নাও পারতে পারো, কারণ তোমরা এখন প্রথম এইসব জিনিসগুলো শিখছো, অতএব এইগুলো নাও পারতে পারো। ওই জন্য সেটা একটু অল্প করে করে দিচ্ছি, কারণ এখানে কোনো সমীকরণ, কোনো বিন্দুর স্থানাঙ্ক কিছুই দেওয়া নেই, শুধু কথাই লেখা আছে। এটাই তোমাদের কাছে প্রবলেম। একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে রেখাটির অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি। তার মানে বলছে যে একটা সরলরেখার সমীকরণ তোমাকে ধরে নিতে হবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে তার ছেদিতাংশ কোনটা না, এখান থেকে এটা a, এখান থেকে এটা b। এই ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি। অনন্যক মানে কি না, যদি একটা ভগ্নাংশ 2/3 হয় তাহলে তার অনন্যক হচ্ছে তার উল্টোটা, 3/3। তাহলে a যদি একটা সংখ্যা হয় তার অনন্যক কত, 1 বাই a। এইবারে প্রশ্নানুসারে তাহলে আমাকে বলা হয়েছে
প্রশ্নানুসারে এই যে 1/a মানে এর অনন্য আর এর যে অনন্য, এই দুটো অনন্যকের সমষ্টি বলেছে সর্বদা ধ্রুবক বলেছে। অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক, তার মানে আমি এটাকে কে ধরে নিলাম, এটাকে আমরা কে ধরে নিলাম। এইবার আমাদের যেটা বলা হয়েছে যে অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক, দেখাও যে রেখাটি হচ্ছে একটি স্থির বিন্দুগামী। গতিশীল সরলরেখার সব অবস্থানে রেখাটি অক্ষ দুটি ছেদিতাংশ সমষ্টি, এইটা দেখা হচ্ছে রেখাটি একটি স্থির বিন্দুগামী। তাহলে এইটা একটা স্থির বিন্দুগামী আমাকে দেখাতে হবে। তো দেখো খুব মন দিয়ে শোনো, এইখানটাই যে বুদ্ধিটা করা হবে সেইটা তোমরা পারবে না বলেই আমি করে দিলাম অঙ্কটা। তো দেখো প্রথমে এই কে আমাকে এইটাকে এই আকারে আনতে হবে। এইটাকে এই আকারে যদি আনতে হয়, দেখো নিচে এ আছে, নিচে এ আছে, কোনো প্রবলেম নেই। নিচে বি আছে, নিচে বি আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে 1 আছে, এখানে কে আছে। তাহলে এই প্রত্যেকটা রাশিকে আমি 1/k দিয়ে গুণ করব। তাহলে একে যদি আমি 1/k দিয়ে গুণ করি, উপরে চলে আসবে 1/k আর নিচে আসবে a, প্লাস এখানে চলে আসবে 1/k, নিচে চলে আসবে b। আর এখানে যদি 1/k গুণ করি তাহলে কে কে কেটে যাবে, অ্যান্সার হবে 1। এবার এটাকে 1 নম্বর নাম দাও আর এটাকে 2 নম্বর নাম দাও। 1 ও 2 হতে পাই কি পাই না, এক সরলরেখাটি কোন বিন্দুগামী না, খুব মন দিয়ে শোনো। এই সরলরেখা কোন বিন্দুগামী টেস্ট করতে গেলে ওই বিন্দুকে এখানে পুট করতে হয়, দিয়ে দেখতে হয় স্যাটিসফাই করছে কিনা। ধরো আমাকে বললো এই বিন্দুটা 2,3 বিন্দুগামী, এটা আমরা বুঝবো কি করে না, এই x এর মান 2, y এর মান 3 আমরা এখানে পুট করে যদি দেখি যে এই 2, 3 বিন্দুটা এই সরলরেখাকে স্যাটিসফাই করছে, মানে এই 2, 3 এখানে বসাবো, ডান দিকের সঙ্গে যদি মিলে যায় তবেই বলবো যে এই বিন্দুটা এর উপর অবস্থিত। তো দেখো এখন ব্যাপারটা হচ্ছে এই যে 1/k, 1/k এই একটা বিন্দু, এই বিন্দুকে এখানে পুট করে দাও। এই বিন্দুকে যদি এখানে পুট করে দিই, দেখো 1/k এর জায়গায় 1/k এর জায়গায়, তখন কি হবে এই জিনিসটা চলে আসবে। এবারে এই জিনিসটার মান কত, 1, এখানেও ডান দিকে 1 আছে। তার মানে এই যে বিন্দুটা এই সরলরেখাকে স্যাটিসফাই করেছে, তার মানে এই বিন্দুটা এর উপর অবস্থিত। এবারে এই বিন্দুটা কি বিন্দু না, এই বিন্দুটা একটা ধ্রুবক বিন্দু, স্থির বিন্দু। কেন না, কে আমরা কনস্ট্যান্ট নিয়েছিলাম, আমাকে বলেছিল এই দুটোর সমষ্টি ধ্রুবক, তার মানে এটা একটা ধ্রুবক। এই যে কে, এই কেটা হচ্ছে ধ্রুবক। এই যেহেতু কে ধ্রুবক তার মানে এটা ধ্রুবক, তার মানে এটা ধ্রুবক। ধ্রুবক মানে কি, একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে এটা একটা নির্দিষ্ট সংখ্যা যদি হয়, এটা যদি একটা নির্দিষ্ট সংখ্যা হয়, তার মানে এই সরলরেখাটা নির্দিষ্ট বিন্দুগামী, এটা বলতে পারবো। অতএব দিয়ে যেটা প্রমাণ করতে বলেছে যে দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে, একটি গতিশীল সরলরেখা তার সব অবস্থানে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 2c² বর্গ একক। গতিশীল রেখা অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। তো একবার কোশ্চেন পড়ে তোমাদের যদি প্রবলেম হয় তাহলে তোমরা 2বার 3বার ধরে পড়ো, ভিডিও পজ করে, তারপরে তোমরা সলিউশনটা দেখো। তো এখানে দেখো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তাহলে একটা সরলরেখা, এটা এই সরলরেখার যে মধ্যবিন্দু, এই সরলরেখা অক্ষ দুটির দ্বারা যে ছেদিতাংশ, মানে এইখান থেকে এইটা এর যে মধ্যবিন্দু, এইটা এই মধ্যবিন্দুর সঞ্চারপথ চেয়েছে আমরা। তো যার সঞ্চারপথ চাইছে সেইটাকে আমরা, এটা a b নাম দিয়ে দাও। তো এইটাকে h, k ধরে নাও। আচ্ছা দেখো এইটা যদি h হয়, এইটা যদি h হয়, তার মানে এইটা হচ্ছে 2h, 0। কেন 2h, 0 কেন একটু পরে দেখো। আর এটা হচ্ছে 0, 2k। তার কারণ হচ্ছে এই দুটোর মধ্যবিন্দু একে যদি হতে হয় তাহলে এইটা প্লাস এইটা বাই 2 করলে গিয়ে h হবে, আর এইটা প্লাস এইটা বাই 2 করলে তবে গিয়ে k হবে। তার মানে এই h-টা হচ্ছে যা হবে h এর দ্বিগুণ হবে এখান থেকে এইটুকু, তার মানে 2h। আর k এখানে যা থাকবে এখান থেকে এইটা হবে এই k এর দ্বিগুণ। তো দেখো এখানে বলা হয়েছে যে গতিশীল সরলরেখা আচ্ছা যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 2c² বর্গ একক। এই ত্রিভুজ উৎপন্ন করেছে, এই সরলরেখা অক্ষ দুটির সঙ্গে মিলিত হয়ে এই ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত না, এইটা ভূমি আর এইটা হচ্ছে উচ্চতা।
তাহলে দেখো হাফ ইন্টু মড অফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত 2k, এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এইটা এখানে আমাদেরকে দেওয়া আছে। কত দেওয়া আছে না, এটা দেওয়া আছে 2c স্কয়ার, 2c স্কয়ার। তো দেখো 4hk ইকুয়াল টু মড অফ 4hk, মড অফ 4hk ইকুয়াল টু এই 2 দুগুণে 4, 4c স্কয়ার। তার মানে দেখো hk ইকুয়াল টু c স্কয়ার, 4 4 কেটে গেল। তাহলে এই মডটা যদি তুলে দিই আমরা, তার মানে আসছে hk ইকুয়াল টু প্লাস মাইনাস c স্কয়ার। অতএব মধ্যবিন্দুর সঞ্চার পথ হলো, এখানে xy বসিয়ে দেব, xy ইকুয়াল টু প্লাস মাইনাস c স্কয়ার। এটা হচ্ছে 8 এর দাগের কোশ্চেন, 4 মার্কসের 8 এর দাগের কোশ্চেন। তো দেখো এইবারে নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের অঙ্কটা যদি এবারে লেখালেখিগুলো নিজেরা লিখবে, আমি শুধু অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে বলে দিলাম। তো এরপরে নেক্সট কোশ্চেনটা দেখো, যদি এটা লেখা হয় তাহলে ভিডিও পজ করে লিখে নেবে। এবারে 9 এর দাগ দেখো, 9 এর দাগের কোশ্চেন যেটা বলা হয়েছে, 9 এর দাগের কোশ্চেন যেটা বলা হয়েছে যে PH, K এবং QK, H বিন্দু যথাক্রমে এই সরলরেখা এবং এই সরলরেখার উপর অবস্থিত, এই দুটো বিন্দু এই দুটো সরলরেখার উপর অবস্থিত। তাহলে PQ রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো P বিন্দু কার উপর অবস্থিত না 6x minus y equal to 1, 6x minus y is equal to 1, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ দেওয়া আছে, 2x minus 5y equal to 5, 2x minus 5y is equal to 5, এটাও দেওয়া আছে। তো তাহলে দেখো 2x minus 5y equal to 5। এবারে P হচ্ছে h, K, P বিন্দু এইটার উপর অবস্থিত। P বিন্দুর স্থানাঙ্ক কত? P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে h, K, P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে h, K। আর Q বিন্দুর স্থানাঙ্ক কত? K, H, Q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে K, H। দেখো এই বিন্দু যদি এর উপর অবস্থিত হয় তাহলে এই বিন্দু একে স্যাটিসফাই করবে। তাহলে এই বিন্দু যদি এতে আমরা বসিয়ে দিই তাহলে কি হবে 6h minus k is equal to 1, আর এইটা যদি এর উপর অবস্থিত হয় 2k minus 5h is equal to 5। তো তাহলে দেখো এই দুটোকে যদি আমরা সমাধান করি, দেখো h এর মান পাবো আর k এর মান পাবো, h এর মান পাবো আর k এর মান পাবো। দেখো h এর মান পাবো 1, k এর মান পাবো হচ্ছে গিয়ে 5। এটা সমাধান করলে তাহলে তোমরা নিজেরা সমাধান করবে, অপনয়ন পদ্ধতিতে করতে পারো বা বজ্রগুণন পদ্ধতিতে করতে পারো, সমাধান করলে এটা বেরোবে। তো দেখো h এর মান আর k এর মান যদি এইটা বেরোয়, এইবারে p বিন্দুর তাহলে স্থানাঙ্ক কত হবে না hk বলেছে, তাহলে 1, 5 এটা হচ্ছে p বিন্দুর স্থানাঙ্ক। আর q বিন্দুর স্থানাঙ্ক কত হবে k, h, তার মানে হচ্ছে 5, 1 এইটা। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক জানি আর q বিন্দুর স্থানাঙ্ক জানি। এবারে আমাদেরকে চাওয়া হয়েছে কি না PQ সরলরেখার সমীকরণ। তাহলে P বিন্দুর স্থানাঙ্ক জানো আর Q বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে এই দুটোর সংযোগ সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা জানি। দুটো স্থানাঙ্ক যদি আমরা জানি তাহলে তাদের আমরা সংযোগ সরলরেখার সমীকরণ বের করতে পারবো। এবারে নেক্সট দেখো 10 এর দাগ, 4x plus 3y minus k equal to 0 সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা দেওয়া আছে 24 একক, পরিসীমাটা দেওয়া আছে 24 একক। এবারে আমাকে k এর মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমাদের যেটা বলেছে আমাদের যেটা বলা হয়েছে 10 এর দাগের অঙ্ক, আমাদের যেটা বলা হয়েছে 10 এর দাগের অঙ্কে যে 4x plus 3y minus k equal to 0, 4x plus ky minus 4x
প্লাস 3y মাইনাস কে, প্লাস 3y মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। এই যে সরলরেখাটা বলেছে, এই সরলরেখাটার স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা আমাদেরকে দেওয়া আছে। তাহলে আগে আমরা দেখি যে এই যে ত্রিভুজটা উৎপন্ন করে স্থানাঙ্ক অক্ষ দুটোর সঙ্গে মিলিত হয়ে এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তার মানে একে আগে ছেদিতাংশ আকারে আমাকে সাজাতে হবে। তাহলে যদি আমরা একে ছেদিতাংশ আকারে সাজাই তাহলে যেটা আসবে যে x বাই কে বাই 4 প্লাস y বাই কে বাই 3 ইজ ইকুয়াল টু 1। এইটা হলো ছেদিতাংশ আকারে। তার মানে এই বিন্দুর এখান থেকে এইটার যে দূরত্ব সেটা হচ্ছে কে বাই 4, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কে বাই 4, 0, আর এটা হচ্ছে 0, কে বাই 3। এইবারে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কে বাই 3, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কে বাই 3। তো আমরা যদি নাম দিয়ে দিই, এটা ও, এটা এ আর এটা বি, যদি নামকরণ করে দিই তাহলে আমাদের দরকার ত্রিভুজ এবিসি এর পরিসীমা দরকার হলে তিনটে বাহু যোগ করতে হয়। এইটা জানি কিন্তু এইটা আমরা জানি না। তার মানে আমাদের এবি বের করতে হবে। তাহলে দেখো এবি ইকুয়াল টু রুট ওভার অফ এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার, তার মানে কে স্কয়ার বাই 9 প্লাস কে স্কয়ার বাই 4। তাহলে আমাদের যেটা এখান থেকে বেরোচ্ছে যে 981, আচ্ছা 9 প্লাস 4, 9 প্লাস 16, তার মানে এখানে নিচে চলে আসছে তোমার 5 আর 9 প্লাস 16 নিচে চলে আসছে 5 আর উপরে চলে আসছে তোমার না 16 নয় 144 মানে 12, আর এখানে চলে আসছে 16 কে স্কয়ার 15, 5 কে স্কয়ার, 5k বাই 12। তাহলে এবির মান যেটা বের হচ্ছে আমাদের 5k বাই 12। এইবার আমাদের বলেছে পরিসীমা। তাহলে পরিসীমা কি করে বের করব? এটা যদি 5k বাই 12 হয়, পরিসীমা হচ্ছে তিনটের যোগ করে দেবো। অতএব প্রশ্নানুসারে k বাই 4 প্লাস k বাই 3 প্লাস 5k প্লাস 5k বাই 12 ইজ ইকুয়াল টু কত? পরিসীমা কত দেওয়া আছে না, পরিসীমা দেওয়া আছে 24, পরিসীমা দেওয়া আছে 24, পরিসীমাটা 24 দেওয়া আছে। আমরা পরিসীমা বের করলাম, ওটা হলো 24। তাহলে এটাই যদি 24 হয়, এটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের মতো করতে পারবো। তাহলে আলটিমেট যেটা রেজাল্ট বেরোবে k ইজ ইকুয়াল টু 24। আমাকে কি বের করতে বলেছিল? আমাদেরকে বলেছিল k এর মান বের করতে। ব্যাস, k এর মান বেরিয়ে গেল। এবারে নেক্সট হচ্ছে 11 দাগের অঙ্ক। k এর মান বেরিয়ে গেল, ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা তুলে নাও। এবারে 11 দাগের অঙ্ক দেখো। আমি জাস্ট হিন্টস গুলো দিয়ে যাচ্ছি, এবারে প্রবলেম গুলো তোমরা সলভ করবে। আমি জাস্ট তোমাদের হিন্টস গুলো দিয়ে যাচ্ছি, লেখাটা লিখছি না, ওটা তোমরা লিখবে। এবারে নেক্সট দেখো, নেক্সট প্রবলেম যেটা বলেছে 11 দাগ, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখা এমন ভাবে গতিশীল যে তার সব অবস্থানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। দেখাও যে সরলরেখাটি একটি স্থির বিন্দু হয় এবং ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো অঙ্কটা শুনে বা পড়ে তোমাদের একটু টাফ মনে হতে পারে, কিন্তু অঙ্কটা কোনো টাফ অঙ্ক নয়। দেখো কত সোজা অঙ্ক। বলেছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ। লিখে দেবে যে প্রদত্ত সমীকরণ হলো এটা, এবং এই 1 নম্বর সমীকরণ বলেছে এই 1 নম্বর সমীকরণ সর্বদা তার সব অবস্থানে, গতিশীল বিন্দুটির সব অবস্থানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়। কি না, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। এইবারে 1 ও 2 হতে আমরা 1 ও 2 হতে আমরা কি পাচ্ছি না, 1 ও 2 হতে আমরা পাচ্ছি যে, খুব মন দিয়ে শোনো, এই x এর জায়গায় যদি আমরা একমাত্র 1 পুট করি আর y এর জায়গায় যদি 1 পুট করি, তবেই কেবলমাত্র a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 আসবে। এছাড়া আদারওয়াইজ অন্য কোনো পয়েন্টে কিন্তু a প্লাস b প্লাস c এর মান 0 আসবে না।
তার মানে এক্স এর মান 1 বসাতে হচ্ছে আর ওয়াই এর মানও 1 বসাতে হচ্ছে। তার মানে এখান থেকে কি পাচ্ছি যে এক সরলরেখাটি সর্বদা কোন বিন্দুগামী, না 1,1 বিন্দুগামী। যদি এই শর্ত মানতে হয় তাহলে অবশ্যই x এর মান 1 হতে হবে আর y এর মান 1 হতে হবে। সেটা আমাদের অ্যাজাম্পশন করেই লিখতে হবে যে এই মানটা একমাত্র বসালে তবে গিয়ে আমাদের a + b + c = 0 হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। তার মানে এই বিন্দুগামী যদি হয়, এবার আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে দেখাও যে সরলরেখাটি একটি স্থির বিন্দুগামী এবং ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে 1,1 এটা তো একটা স্থির বিন্দু, এটা x অক্ষ এটা y অক্ষ, 1,1 মানে এখানে ধরো 1,1, তাহলে এটা একটা স্থির বিন্দু। এই 1,1 এক্স্যাক্টলি এখানেই হবে, অন্য কোথাও হবে না, এই কারণে এটাকে স্থির বিন্দু বলা হয়। তাহলে এই স্থির বিন্দুগামী এই সরলরেখাটি এবং এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলেছে, সেটা 1,1 বেরিয়ে গেল।